আজ আমরা হারালাম কবি ভবানী প্রসাদ মজুমদারকে। তিনি লিখেছিলেন, ও জানে না রাজনীতি কি কিংবা কোথায় গদিকার, ও শুধু চায় দুমুঠো ভাত এবং রুটির অধিকার। তবে গদির লক্ষ্যে রাজনীতির কাটাকুটি খেলায় একের পর এক চমক আসতেই থাকে। এই যেমন আজ কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই নিয়েই এই অনুষ্ঠানে আজ আমাদের প্রথম প্রশ্ন। পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ এসেছে, 40 আসনও পেরোতে পারবে না, প্রার্থনা করি ওরা অন্তত 40টা আসন রক্ষা করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করে আজ রাজ্যসভায় কংগ্রেসকে তীব্র কটাক্ষ নরেন্দ্র মোদী। এতে কি আরও জোরালো হবে বিরোধীদের তোলা তৃণমূল বিজেপি সেটিং তত্ত্ব? দ্বিতীয় প্রশ্ন থাকবে, কখনো বিড়ি শ্রমিকদের সঙ্গে দেখা করা নিয়ে কটাক্ষ, কখনো বসন্তের কোকিল বলে বিদ্রুপ। বাংলায় ন্যায়যাত্রা চলাকালীনই নাম না করে লাগাতার রাহুলকে নিশানা মমতার। পাল্টা আক্রমণের পথে না হেঁটে বারবার জোট বার্তা কংগ্রেস শীর্ষ নেতৃত্বে। জোট ভাঙার দায় এড়াতেই গান্ধীগিরি কি আদতে কংগ্রেসের ক্ষতি করছে? তৃতীয় প্রশ্ন থাকবে, দিদিকে বলেছি এমপি ল্যাট থেকে 30% কমিশন চাইছে দেব। ভাইরাল হওয়া অডিও ক্লিপে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। প্রাক্তন তৃণমূল বিধায়কের কণ্ঠস্বর, বলছেন দেব ঘনিষ্ঠ নেতা। দিদিকে বলতে চাইছে, দিদি উত্তর দেবে। এবিপি আনন্দকে বললেন দেব। তাহলে কাটমানি ইস্যুতে ঘাটালের জল ঘোলা করল কে? চতুর্থ প্রশ্ন, শোনা যাচ্ছে বিজেপি শাসিত একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন দেব। বিস্ফোরক দাবি রুদ্রনীল ঘোষে। দেব আপাদমস্তক চোর, আক্রমণ হিরণে। পেশাদারি হীনমন্যতা থেকে বলছেন পাল্টা কুণাল ঘোষ। রাজনীতির এমন কাদা ছোঁড়াছুড়ি এবার টালিগঞ্জের সতীর্থদের মধ্যেও। পঞ্চম প্রশ্ন, দীঘায় পর্যটককে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় বিধানসভা। দীঘায় প্রতিবাদ মিছিল বিরোধী দলনেতার। তবে কি বাঙালির স্বাদের দীঘা এখন পর্যটকদের জন্য ততটা নিরাপদ নয়? কেন প্রশ্নের মুখে পড়বে এত জনপ্রিয় পর্যটন কেন্দ্রের আইন শৃঙ্খলা? তবে শুরুতেই আজ দেখাবো, আজ রাজ্যসভায় দাঁড়িয়ে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী আর হাতিয়ার করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যকে। দেখুন, पश्चिम बंगाल से आपको जो चैलेंज आई है, मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। इंडिया জোটের প্রধান শরিক কংগ্রেস। বাংলায় জোট ভেঙে দিলেও খাতায় কলমে এখনো ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল। অথচ সংসদে দাঁড়িয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ ও কটাক্ষ করতে গিয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। তার ফলে লোকসভা ভোটের আগে কে কার বন্ধু আর কে কার শত্রু, সেই প্রশ্ন আরো জোরালো হলো রাজনৈতিক মহলে। কংগ্রেসের বিরোধিতা করা মানে মোদীকে সমর্থন করা। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় থাকাকালীনই আসন্ন লোকসভা ভোটে কংগ্রেস কতগুলি সিট পেতে পারে তা নিয়ে ভবিষ্যৎবাণী করতে গিয়ে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, সারা ভারত 300টা সিট লড়ে। আজ তোমাদের এত অহংকার, এত অলংকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের ঠিক 5 দিন বাদে নরেন্দ্র মোদীও কংগ্রেসকে ব্যঙ্গ করতে গিয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকেই হাতিয়ার করলেন। पश्चिम बंगाल से चैलेंज आई है कि कांग्रेस 440 पार नहीं कर पाएगी, 40 पार नहीं कर पाएगी। मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন 40 আর ইনি রাস্তায় দাঁড়িয়ে বলছেন 40। তো সেটিংয়ের তত্ত্ব ঝোলা থেকে বেরিয়ে গেল। অতএব তাই দিদি আর মোদির সেটিং বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জেনে গেছে। 40 আসন যাতে রক্ষা করতে না পারে, কায়মনো বাক্যে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি দুজনে একমত, বিজেপিকে রক্ষা করো, তৃণমূলের সাহায্য তার জন্য, কংগ্রেসকে পরাজিত করো, তাতে বিজেপির লাভ হবে। ওইটাই এখন মমতা ব্যানার্জির দায়িত্ব। সূর্য পূব দিকে উঠছে, এটা যদি তৃণমূলের কেউ বলে পূব দিকে উঠছে, কেউ যদি বলে বিজেপির পূব দিকে উঠছে, তাহলে কি হয়ে গেল যে বিজেপি আর তৃণমূলের এক? মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর বক্তব্যের সারবস্তু, তার মধ্যে কিন্তু কোনো তথ্যগত সমীক্ষামূলক অংশটি ছাড়া বাকি অভিমুখগত কোনো মিল নেই। শত্রুর শত্রু বন্ধু, এ কথা সর্বজন বিদিত। কিন্তু রাজনীতিতে কে কার শত্রু আর কে কার প্রকৃত মিত্র, সেটাই ধাঁধা। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, খেলার মাঠে 2020 শুনেছি,
50-50 শুনেছি, কিন্তু আজকে বঙ্গ রাজনীতির নতুন পরিভাষা, বঙ্গ রাজনীতিতে আলোড়ন তুলেছে 40-40। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে গত শুক্রবার অর্থাৎ 2 তারিখ বললেন কংগ্রেস একা লড়বে, 300টা সিটে 40টাও জিততে পারবে কিনা সন্দেহ। আজকে কার্যত তার প্রতিফলন, হুবহু সেই মন্তব্য কার্যত রেফার করলেন দেশের প্রধানমন্ত্রী রাজ্যসভায় দাঁড়িয়ে। এখানেই আমার কৌস্তবের কাছে নিঃসন্দেহে প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন যে কৌস্তব, এই দায়টা পায়োনিয়ার হওয়ার গৌরব অথবা অগৌরব বিজেপিকে তোমরা দিতে পারবে না, তার কারণ বলটা রোল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে রাহুল গান্ধী এবং তোমার কংগ্রেসের জাতীয় নেতৃত্ব 24 ঘন্টা আগেও গুরুত্বপূর্ণ শরিক বলেছেন। কুণাল ঘোষ বলেছেন এটা ফ্যাক্ট। এবার 40টা পাবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী যদি একসঙ্গে বলে থাকেন তাতে কারুত্ব সেটিং হওয়ার কোনো বিষয় না, তার কারণ কংগ্রেস 40টাই পাবে। গুরুত্বপূর্ণ শরিকের গুরুত্বপূর্ণ মত। আমাদের দুর্ভাগ্য যে আমাদের নেতৃত্ব এই বিষয়গুলোকে, এই সমস্ত দলদেরকে বেশি করে তোল্লাই দিচ্ছে, মাথায় তুলে রাখছে। এত কিছু করার পরেও তৃণমূল কংগ্রেসের প্রতি একটা নরম অবস্থান, এটা আমাদের দুর্ভাগ্য। আমি তো কালকেও পর্যন্ত বলেছি যে এই তৃণমূলের প্রতি নরম অবস্থানটাই ন্যায়যাত্রার মধ্যে বাংলার কংগ্রেসীদের সাথে অন্যায় হচ্ছে। তো তারপরেও যদি এই জিনিসগুলো হয়, দেখুন মমতা, তুমি বলছো রাজধানীতে দাঁড়িয়ে, অধীর চৌধুরীও বলছেন, কিন্তু তাতে কান অবধি তো উঠছে না, দিল্লিতে দাঁড়িয়ে বললে উঠছে না। তাহলে তো আমি তো বলেছি এই জিনিস চলতে থাকলে কংগ্রেস মুক্ত ভারত অন্য কোনো দলকে করতে হবে না, নিজেরা মুক্ত হয়ে যাব। বাস্তব কথা বাস্তবভাবে বলা উচিত। আমি এটা বারংবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জায়গায় টিকি বাঁধা আছে, কিছু হলেই টান পড়বে, জেল যাত্রার ভয় আছে। তো এই জিনিসগুলো করতে হবে, প্লিজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে একটা জায়গায় টিকি বাঁধা আছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত গুরুত্ব দেওয়ার কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় এই কংগ্রেসের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে আমরা অতীত ইতিহাস জানি না? কংগ্রেসকে ডেসিমেট করার পেছনে এই উদ্দেশ্যটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিন থেকে উদ্দেশ্য বাংলার কংগ্রেসকে শেষ করে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন কথার কত ডিসক্রিপেন্সি। একটা জায়গায় দাঁড়িয়ে বলছে মালদা মুর্শিদাবাদ দুটো ছাড়বো বলে, মালদা বহরমপুর দুটো ছাড়বো বলেছিলাম, আবার মালদা দাঁড়িয়ে বলেছিলাম মালদার 2টো সিট ছাড়বো। কথায় কথায় মিথ্যে কথা। আমি বলছি এই যে কন্ট্রাডিকশন জায়গায় জায়গায়, এখান থেকে তো প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যটা কি। উনি কখনো এই বিজেপি বিরোধী কোনো জোটে শামিল থাকতে চান না। এই উদ্দেশ্য তুমি প্রথম দিন থেকে বলছো। আমি আমার দলে যখন পুকুর নদী বোঝানো হয়েছিল তখন থেকে আমি বলে আসছি এটা নর্দমাকে পুকুর নদী দিয়ে বোঝানো যাবে না। নর্দমাটা নর্দমাই, কোনো পুকুর নদীর তত্ত্ব। বেশ, কিন্তু আমি বলছি তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকি কোঠায় বাঁধা আছে সে কথা দলে এবং প্রকাশ্যে বলেছো, কিন্তু তোমার ভিজিবল টিকি এখনো পর্যন্ত যে দলে বাঁধা আছে কংগ্রেস, সেই দলের মাথা অবধি পৌঁছচ্ছে না। আমি সুমনদা বারবার বলছি, দলের মধ্যে বলেছি, দলের বাইরে বলেছি, এই অবস্থান যদি আমাদের চলতে থাকে, আমি তো আগেও বললাম কংগ্রেস মুক্ত ভারত কাউকে করতে হবে না, আমরা নিজেরাই মুক্ত হয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে জিরো টলারেন্স, এই যে বাংলার কংগ্রেস কর্মীদের এই যে মনোভাবটা, এই আবেগটাকে দলের, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা ছাড়া আর কোথাও আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলায় যদি জোট না হয়, আর কোথায় কোন গুরুত্বপূর্ণ শরিক? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভরশীল হওয়া মানে যেচে সেলফ সুইসাইডাল একটা অ্যাটেম্প্ট হওয়া, যেচে আত্মহননের পথ বেছে নেওয়া, বলছে কৌস্তব বাগচি। আমি অরূপ চক্রবর্তীর কাছে যাব। কৌস্তব বা বিরোধীরা যেটাকে সেটিংয়ের তত্ত্ব বলে, 5 দিনের এদিক ওদিক। আজকে কুণাল ঘোষ 5 দিন পরে বলছেন যে এটা তো ফ্যাক্ট। সুতরাং এটা নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন বা নরেন্দ্র মোদীর কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা নয়। 300টায় 40 পাবে কংগ্রেস। আমি বলছি জোট ধর্ম থাকছে তো ইন্ডিয়া জোটের না, তার থেকেও বড় কথা দেখুন, বিজেপি চিরচরিতভাবে তৃণমূল কংগ্রেসকে নকল করে, এটা নতুন কিছু নয়। মানে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার নকল করে লাডলি বেহেনা হয়, কন্যাশ্রী নকল করে বেটি বাঁচাও বেটি পড়াও হয়, এ রাজ্যের মা ফ্লাইওভারের ছবি দেখিয়ে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে ডেভেলপমেন্ট প্রচার করতে হয়। মুশকিলটা হচ্ছে আমরা যারা ধরুন জনপ্রতিনিধি, আমরা মমতাদির আদর্শে যারা জনপ্রতিনিধি হচ্ছে, আমরা যখন কোনো কাজ হয় আমরা ফলকে লিখি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা, এই কাজটা আমরা করেছি। তো আজকে দেখলাম স্বয়ং দেশের প্রধানমন্ত্রী তিনিও মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা গ্রহণ করে একটা শব্দবন্ধ বলেছেন, যেটা নিয়ে আমরা এখন চর্চা চলছে। তো ভালো, আমাদের নেত্রীর দেখানো পথে যদি কেউ কোনো বাক্যবন্ধ বলতে চায় সেটা তার ব্যাপার, কিন্তু আমরা মানে এই যে কংগ্রেস 40টা সীমাবদ্ধ থাকবে বলে আপনাদের ধারণা, এটা ভালো না? ভালো কাদের পক্ষে ভালো? মুশকিলটা হচ্ছে কংগ্রেসকে নতুন করে করতে। কংগ্রেস দেখুন শতাব্দী প্রাচীন দল, যে দলের লেগাসি আছে একক কৃতিত্বে 400 সিট ক্রস করবার, সেই দল নিজের হাতে দায়িত্ব নিয়ে নিজেকে 44-এ নামিয়ে এনেছিল, বিরোধী দলের তকমাও জুটেনি। ঠিকই, কিন্তু কুণাল ঘোষ বলছেন সমীক্ষাগত তত্ত্ব, নরেন্দ্র মোদীর সমীক্ষা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমীক্ষা এক হলো কি করে? একটা জিনিস সুমন, আপনাকে বেসিক জায়গাটা বুঝতে হবে। যে কৌস্তব এত কথা বললো,
আমি কৌস্তবের টিকিট পছন্দ আমি ভেবেছিলাম, আপনি তার আগেই বলে দিয়েছেন। আমি জানি না আগামী দিন কৌস্তবের দশা কোথায় যাবে, ও মমতা দিকে যতদিন না সরাবে ও ন্যাড়া থাকবে বলেছে। আগামী দিন কনিষ্কের মতো অবস্থা কৌস্তবের হয়ে যাবে কিনা আমি জানি না, কিন্তু কৌস্তবের চুল রাখবে না বলেছে, মুন্ডু রাখবে না, সেটা আগামী দিন এরপর আরো বড় প্রতিজ্ঞা আসবে কিনা আমি জানি না সেটা। কিন্তু আমি কৌস্তবকে আমার ছোট ভাই হিসেবে আমি বলবো যে একটু ধৈর্য ধরো বাবা, তোমার দলের নেতৃত্ব, সর্বভারতীয় নেতৃত্ব, তোমার প্রদেশ কংগ্রেস, তুমি বাইরের দারোয়ান, তোমার কথায় ঠিক হবে না, সর্বভারতীয় সিদ্ধান্ত কি হবে। কিন্তু অরূপ, আপাতত যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে তোমরা প্রতিজ্ঞা করেছো কিনা যে কংগ্রেসকে 40-এ আটকে দেয়া? আমাদের করতে হচ্ছে না, কেন জানেন সুমন? ভারতবর্ষের বুকে এটা তো ঘটনা, কংগ্রেস বৃহত্তম স্টেক হোল্ডার হিসেবে কংগ্রেসের সাথে বিজেপি সবচেয়ে বেশি সিটে মুখোমুখি লড়াই, কিন্তু কংগ্রেস সেই জায়গাগুলোতে কি কনসেন্ট্রেট করলো? এই যে ভারত জোড়ো যাত্রা বা ন্যায় যাত্রা চলছে, উত্তরপ্রদেশের সিট, মধ্যপ্রদেশের সিট, ছত্তিশগড়ের সিট, রাজস্থানের সিট, গুজরাটের সিট, সেখানে কংগ্রেস কি আদৌ বিজেপি? আপনি গত দুটো নির্বাচন দেখুন, লোকসভার নির্বাচন, রাজস্থানে 26-এ 26, গুজরাটে সমস্ত 100% সিট বিজেপির, মধ্যপ্রদেশে 28-এ 26 বিজেপির, উত্তরপ্রদেশে একবার 73 একবার 64। যেখানে কংগ্রেস বিজেপিকে লড়বে সেই জায়গায় কংগ্রেস ইজ এ বিগ জিরো। কংগ্রেস শুধুমাত্র যেখানে আঞ্চলিক দল রয়েছে তাদের ঘরে ভর দিয়ে লড়াইতে লড়তে চাইছে, নিজের জায়গায় কংগ্রেস বিজেপির কাছে পর্যদস্ত হচ্ছে বলেই কখনো 44 কখনো 53 আটকে যাচ্ছে। এটা আমাদের বলতে হচ্ছে না, এটা তো ফ্যাক্ট। এই লড়াই করার মানসিকতাটা যাদের নেই তাদেরকে এই কথাগুলো বলে কি লাভ? যারা পার্লামেন্টে ভোটাভুটির সময় বাদাম ভাজা খেতে চলে যায় তাদের এখানে নাকি কোনো বলার কোনো দায় আছে নাকি? আজকে যারা এই সমস্ত এই কথাগুলো যারা বলছে, অরূপদায় এত কিছু বলছে, আমি শুধু একটা কথাই বলছি, সেটা হচ্ছে যে আজকে এই যে তৃণমূলের যে এই বারংবার এই যে জোটের মধ্যে থাকার যে মানসিকতা আর না থাকার মানসিকতা, এটা তো বাংলার মানুষ বুঝতে পারছে। এই কথাটা আমি দলের মধ্যে থেকে প্রথম দিন থেকে বলে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা জোটে একটা ভয়াবহ একটা প্রশ্নচিহ্নের মুখে, ভয়াবহ প্রশ্ন। আমি আবারও বলছি, এখানেই মুশকিল, সমস্যাটা অন্যখানে। দেখুন, প্রত্যেকটা রাজ্যের নিজস্ব ইকুয়েশন থাকে, নিজস্ব পলিটিক্স থাকে। যে কোস্তাব এত বড় বড় কথা বলছে, বামপন্থীদের সাথে মিছিল করছে, কেরালার কম্পালশন কি? কেরালায় কি সিপিএম কংগ্রেসকে সিট ছাড়বে? কেরালায় সিপিএম এর সাথে কংগ্রেসের লড়াই হবে তো। এ রাজ্যের বুকে 2021-এর বিধানসভায় তাহলে ওরা দাঁড়িয়েছিল কেন ভোটে? তৃণমূলের ভোট কেটে বিজেপিকে সুবিধা করে। কেরালায় সিপিএম পার্টি এসে লাল ঝান্ডা ধরিয়ে উন্নয়নের জোরকে ঝাঁপ মেরেছে বলে ধরে দেওয়া হয়। কদিন আগে কংগ্রেসের নেত্রীকে মারতে মারতে তোমরা আমি বলছি তোমার নেতা টুইট করেছে। আমি একটা কথা বলি, একটা কথা বলি অরূপদা, আগে কংগ্রেস আর সিপিএম যখন ছিল, যখন তৃণমূলের জন্ম হয়নি বা তারপরেও সিপিএম এর দীর্ঘকালীন সময়, বামফ্রন্টের দীর্ঘকালীন সময়, আমরা কখনো আলিমুদ্দিন স্ট্রিটে দেখিনি ওই যোগদান পর্ব হচ্ছে হাতে পতাকা নিয়ে। এই যে দলকে ভাঙানো, এই বিতর্কটা আরেকটা ডাইমেনশন আছে যে তোমাদের দুজনেরই উদ্দেশ্য যদি বিজেপিকে পরাজিত হয়, কেরালায় যদি সিপিএম এবং কংগ্রেস নিজেদের মধ্যে লড়াই করেও বিজেপিকে হারানোর জন্য হাত মেলাতে পারে, তোমরা তৃণমূল কেন পারো? কি বলে তোমাদের কেরালায় কি সিট শেয়ারিং হচ্ছে? কেন কেরালায় কি সিট শেয়ারিং হচ্ছে? তারপরে সরকারই করাচ্ছে। এর আগে তো মমতা ব্যানার্জি একাই হারাতে পারতো। 2021 তো প্রমাণ করে দিয়েছে যে মমতা দি একাই সাফিশিয়েন্ট। আমি বলছি এক্ষুনি আমি কেন এই উদ্দেশ্যটার কথা কেন বলছি, আমরা এই ওকালতিতে দেখেছি না, অনেক সময় যখন ট্রায়াল হয়, যখন জিজ্ঞাসাবাদ হয়, যখন জেরা হয়, কি আমরা মানে আলটিমেটলি অ্যাকুইটাল হয়, একটা মানুষ খালাস পায় কন্ট্রাডিকশনের উপরে বেস করে। ধরো তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হলো, তো অন্য সময় অন্যরকম। মমতা বন্দ্যোপাধ্যায় এক জায়গায় দাঁড়িয়ে বলছে কিরকম, দুটো আসনেরই কথা আমি ধরে নিলাম, যদিও দুটো নেওয়া কংগ্রেসীদের কাছে ওটা গলায় দড়ি দিয়ে ঝুলে যাওয়ার থেকে অনেক সম্মান। একটা জায়গাতে বহরমপুর, একটা জায়গাতে মালদা, মালদা দাঁড়িয়ে বলছে দুটো মালদা ছাড়বো বলেছিলেন, তাহলে কোনটা সঠিক? আরে এইখান থেকে প্রমাণ পাওয়া যায়। রমেশকে করো গিয়ে সেলফ কন্ট্রাডিক্টরি বেনুগোপালকে করো গিয়ে, একটা মানুষের মানসিকতা প্রমাণ। আচ্ছা, বিরোধিতা স্ববিরোধিতা, কিন্তু রাজস্বী এক্ষুনি বলতে পারে যে জোট শরিকদের মধ্যে এরাম বিরোধিতা থাকলে এরাম জোট শরিক বারবার থাকুক, বিরোধী হিসেবে এরাই আসুক। কিন্তু আমি রাজস্বীর কাছে অন্য দিক থেকে আসবো, যে নরেন্দ্র মোদী একসময় চেয়েছিলেন কংগ্রেস মুক্ত ভারত, সেটা যে বহু কংগ্রেসের দুর্বলতা সত্ত্বেও এখনও সম্ভব হয়নি, তার আজকে সব থেকে বড় প্রমাণ মাননীয় প্রধানমন্ত্রীর আজকের রাজ্যসভার ভাষণটা। রাজস্বী, তুমি নিশ্চয়ই আমার থেকেও মন দিয়ে দেখেছো, 80% অংশ জুড়ে শুধু কংগ্রেস এবং কংগ্রেস। জওহরলাল নেহরু থেকে রাজীব গান্ধী থেকে মনমোহন সিং। আমি বলছি রাজ্যসভার ভাষণ দেখে মনে হচ্ছিল যে কৌস্তবদের দল এখনও বিরাট প্রাসঙ্গিক। এক নম্বর কথা, কংগ্রেস মুক্ত ভারতের কথা প্রথম ভারতবর্ষে মোহনদাস করমচাঁদ গান্ধী বলেছিলেন দেশ স্বাধীনতার পরে যে কংগ্রেসটাকে ডিসলভ করে দেওয়া উচিত। একদম, ওটা নরেন্দ্র মোদীর অনেক আগে। দ্বিতীয় কথা হচ্ছে, দেশ আজকে 78 বছর স্বাধীন হয়ে গেছে, তার মধ্যে দাঁড়িয়ে 17 বছর পণ্ডিত নেহেরু, 15 বছর ইন্দিরা গান্ধী, 10 বছর বকলমে সোনিয়া গান্ধী, 5 বছর রাজীব গান্ধী, 5 বছর নরসিংহ রাও, তাহলে মোট কত বছর দেশ স্বাধীনতার পরে
কংগ্রেস একটা পরিবারের বিভিন্ন লোক শাসন করেছে, এই হিসাবটা করলে পরে পণ্ডিত নেহেরু, গান্ধী প্রত্যেকের প্রসঙ্গ আসবে। ঠিক, কিন্তু নরেন্দ্র মোদীরও 10 বছর হয়ে গেছে, তারপরেও তাকে 80% ব্যয় করতে হলো কংগ্রেস। আজকে 47 বছর যে পরিবার শাসন করেছে, তারপরেও আমাদেরকে প্রত্যেকের পাকা বাড়ির কথা বলতে হচ্ছে, শৌচালয়ের কথা বলতে হচ্ছে, প্রান্তিক গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়ার কথা বলতে হচ্ছে। এটা প্রথম 47 বছরই হয়ে যাওয়ার কথা ছিল, এটা আমাদের করার এই দায়ভার আসার দরকার ছিল না, কিন্তু আমাদের করতে হচ্ছে। এবার আমি আসি আপনি যে জোটের প্রসঙ্গ বলছেন সেটা নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডি জোটের একজন শরিক, অন্তত জয়রাম রমেশ থেকে আরম্ভ করে কংগ্রেসের প্রত্যেক তাবড় নেতারা এই কথাই বলছেন। রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গে পর্যন্ত বলছেন যে अब की बार तो आप लोग तो 400 जीतेंगे, মানে মল্লিকার্জুন খাড়গেও মানছে। ওটা একদম রসিকতা, তোমরা ওটাকে উদ্দেশ্যভাবে ব্যবহার করছো, আই অ্যাপ্রিশিয়েট, কিন্তু ওটা একদম আমরা বহু আগের থেকে প্রথম দিন থেকে বলছি আমরা 400 সিট নিয়ে পার্লামেন্টে 24 সালে আসছি। তাহলে আমরা যদি 400 সিট নিই তাহলে এন্টায়ার কম্বাইন্ড অপোজিশন 150 সিটের লেসে আসছে। সিম্পল অ্যারিথমেটিক। যদি কম্বাইন্ড অপোজিশন 150 অ্যারিথমেটিক এই রাজস্বী, তুমি ধরো 400 সিট পাচ্ছ, তোমরা দাবি করছো 543টা আসনের মধ্যে যে দলটা 40টা সিট পাবে বলে তোমরা কনফার্ম, তাদের নিয়ে বক্তৃতার 80% ব্যবহার করতে হচ্ছে কেন? এবার 150 সিট যদি লেস দেন 150 সিট যদি অপোজিশন কম্বাইন্ড পায়, তাহলে খুব স্বাভাবিকভাবে কংগ্রেস সেখানে 40 পাবে কিনা তিনি যথেষ্ট সন্দেহ থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ইন্ডি জোটের শরিক বলছে, তাদের মধ্যে শরিকি বিবাদ প্রত্যেকটা জায়গায়। এই যে সিপিএম কেরালাতে কংগ্রেসের সঙ্গে কি জোট করবে, আসন পাবে কিনা, পশ্চিমবঙ্গে কি হবে কিনা, পাঞ্জাবে ওদিক থেকে আরেকজন বেরিয়ে গেছে, কোন রাজ্যেই কেউ কার জোট করে নীতিশ কুমার বাদ দিলে নীতিশ কুমার বেরিয়ে গেছে, উত্তরপ্রদেশে নীতিশ কুমার থেকেই প্রশ্ন উত্তরপ্রদেশে এসপি আর কংগ্রেসের মধ্যে লড়াই হচ্ছে। শরিকদের সঙ্গে কি রেগুলার যোগাযোগ রাখছো তোমরা? না, আমাদের দরকার নেই, আমরা তো সংবাদ মাধ্যমেই দেখতে পাচ্ছি কোথায় কি হচ্ছে। এবার ঘটনা যেটা হচ্ছে যে তাহলে পরে এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা বলেছেন, ঠিক আছে, কিন্তু ইন্ডি জোটের শরিক বলছে, প্রধানমন্ত্রী তো এটাই বলতে চেয়েছেন, ইন্ডি জোটের শরিকই বলছে যে কংগ্রেস 40-এর নিচে পাবে। আমাদের এখানে আলাদা করার কি করা আছে? মানে রাজস্বীদের ভালো লাগা স্বাভাবিক এবং ভালো লেগে হচ্ছে। ইনফ্যাক্ট নীতিশ কুমারের আমাদের, আমি বলছি তো, আমার বলতে কোনো অসুবিধা নেই, দোষ এই জায়গাটাই আমরা এমন লোকজনদের হাত ধরেছি, এখন বাইরের লোক তো এসে বলবেই, দোষটা তো আমাদের। এইটাই বলেছিলাম প্রথম থেকে যখন চিৎকার করেছিলাম, এই পুকুর নদী এত কিছু বোঝানো, বাংলার কংগ্রেস কর্মীরা এইসব কিছু চায় না। বাংলার কংগ্রেস কর্মীরা পুকুর নদী বোঝে না, বাংলার কংগ্রেস কর্মীরা একটা জিনিসই বোঝে, তৃণমূল তাদের চোখে চোর ছিল, আছে এবং থাকবে। এই জায়গাটাই সুমনদা যে আজকে দাঁড়িয়ে সুজন চক্রবর্তীকে কংগ্রেসকে ডিফেন্ড করতে হচ্ছে। কারা জোট করছে? কংগ্রেস সিপিএম, যারা আজকে নিজেদের মধ্যে যারা রক্তমাখা ভাত খেয়েছে আর খাইয়েছে, তার কারণ জনান্তিকে খবর যে তাদের চেষ্টায় দুটো দলই এই রাজ্যে ফেব্রুয়ারির মধ্যে আসন সমঝোতাটা সেরে ফেলার, কিন্তু তা কি হবে? কিন্তু আমি এখান থেকে আপনাদের জানিয়ে দেবো, যেহেতু নীতিশ কুমারের কথা হলো, আজকে এই শোয়ের পর অ্যানিমেশন যেটা এই শোয়ের অংশ, নিঃসন্দেহে নীতিশ কুমারকে নিয়েই দেখতে ভুলবেন না। কিন্তু তার আগে আমি পরের প্রতিবেদন রাখবো। খানিকক্ষণ আগে ন্যায়যাত্রার কথা হচ্ছিল, কৌস্তব বলছিল যে ন্যায়যাত্রা করতে গিয়ে যা সহ্য করতে হয়েছে সেটা কংগ্রেস কর্মী, এখানকার কংগ্রেস কর্মী, পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের জন্য অন্যায়ের শামিল। কিন্তু ন্যায়যাত্রার সময় ঠিক কী হলো এবং কংগ্রেস শীর্ষ নেতৃত্বের নরম মনোভাব তা কি ক্রমশ কংগ্রেসের দুর্বলতাকে প্রকাশ করছে, নাকি এটা স্ট্র্যাটেজি যে জোট ভাঙার দায় কংগ্রেস নেবে না? দেখুন তো। বুকের পাটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো, যেটা জায়গা হেরেছো, মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো। If you look at Mamta ji's statements, Mamta ji is very much part of the India alliance. বিড়ি বাদতে জানেই না কোনোদিনও, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়, খেতেই পারে। আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায়। सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा। हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। আর এখন ইলেকশন এসছে, তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশুট করছে সব। এখন আবার নতুন দেখছি, নতুন করে ফটোশুট, যারা কোনোদিন চায়ের দোকানে বসেই নি, চা বানাতে জানেই না, বাচ্চাদের আদর করেই নি, শিশু বলতে কি বোঝেই না। इंडिया जो गठबंधन है, इंडिया गठबंधन 28 पार्टियों का गठबंधन, उसका एक महत्वपूर्ण स्तंभ तृणमूल कांग्रेस है।
কখনো বিড়ি শ্রমিকদের সঙ্গে রাহুল গান্ধীর কথাবার্তাকে নাম না করে কটাক্ষ, কখনো বসন্তের কোকিল বলে বিদ্রুপ। নাম না করে কংগ্রেসকে লাগাতার আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করে খোদ নরেন্দ্র মোদীও বিঁধছেন সেই কংগ্রেসকেই। কিন্তু এসবের মধ্যেই একটি বারের জন্য তৃণমূল কিংবা তৃণমূল নেত্রীকে আক্রমণ তো দূরের কথা, উল্টে বারবার জোট বার্তা দেওয়ার চেষ্টা করে চলেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। যার জেরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটা কংগ্রেস হাইকমান্ডের রাজনৈতিক অদূরদর্শিতা, নাকি বিরোধী জোট ভাঙার দায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ঠেলতেই এই কৌশল নিচ্ছেন রাহুল গান্ধী? রাহুল গান্ধী খুব ম্যাচিওর পলিটিশিয়ানের মতো কথাই বলে যাচ্ছেন যে বিজেপির বিরুদ্ধে আনডন্টেড ফাইট, আপোষহীন লড়াই তারাই একমাত্র করছে, সেইটা বোঝানো দরকার ছিল। এবং বারবার করে অনুনয় বিনয় করা, কাকুতি মিনতি করে তারা বোঝাবার চেষ্টা করছে যে তাদের ঘাড়ে কোনো দায়িত্ব নেই, জোট তারা বাঁচাবার সর্বত চেষ্টা করেছে, কিন্তু জোট যারা ভাঙবার তারাই জোট ভাঙছে। শত্রুর বন্ধু যে বন্ধু তা সর্বজ্ঞাত, কিন্তু শত্রুর বন্ধু কি বন্ধু না শত্রু, এটাও একটা ধাঁধা। এবিপি আনন্দ। আমি শুভময় মৈত্রের কাছে যাব। শুভময়, অধীর চৌধুরী আজকেও বলেছেন যে কংগ্রেসের বিরোধিতা করা মানে মোদির হাত শক্ত করা, মোদিকে সমর্থন করা, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে। কিন্তু অধীর চৌধুরী অবস্থান পাল্টাননি। রাহুল গান্ধীর গান্ধীগিরি নিয়ে প্রশ্ন। ন্যায়যাত্রা পরের বার যখন হলো, একেবারে একটার পর একটা পরের পর সভার অনুমতি বাতিল, মিছিল আটকানো হয়েছে। এই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বলছিল যে আসামে এক্স্যাক্টলি যে ট্রিটমেন্ট রাহুল গান্ধীর ন্যায়যাত্রা পেয়েছে, একেবারে হুবহু পশ্চিমবঙ্গে সেই একই ট্রিটমেন্ট পাচ্ছে। দুই লাগাতার যখন ন্যায়যাত্রা চলছে, মুখ্যমন্ত্রী সরাসরি রাহুল গান্ধী এবং কংগ্রেসকে আক্রমণ। এরপরও কিন্তু রাহুল গান্ধী বা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, জয়রাম রমেশ হতে পারেন, অন্যরা হতে পারেন, সম্পূর্ণ চুপ শুধু নয়, 24 ঘন্টা আগেও রাহুল গান্ধী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ শরিক। এটা কি যে ইন্ডিয়া জোট ভাঙার কোনো রকম দায় বা দূরত্ব তৈরির কোনো রকম দায় কংগ্রেস নেবে না, এই সাবধানী পদক্ষেপ, নাকি আসলে কংগ্রেসের এই গান্ধীগিরি কোথাও দুর্বলতাও প্রকাশ পাচ্ছে? এই যে নরম রাজনীতির কথা যেটা কৌস্তুভ বললো আর কি, এর জন্য একটু ইতিহাস আলোচনার প্রয়োজন আছে। আর সেটা বলতে গিয়েই তো ভবানী প্রসাদ বাবুর কথা ভুলে গেলে চলবে না। দেখলাম ভালো করে ইতিহাস খুঁজিয়া, শিবাজি খেতেন রোজ 1.5 কেজি গুজিয়া, বাবরের বর্দা নাকে গুঁজে জর্দা, দিন রাত ঘুমোতেন এক চোখ বুঝিয়া। এখন এই রাজনীতির আলোচনায় যখন এক এক রাজনৈতিক দলের এক একজন বলেন, তারা এক চোখটা বুঝেই রাখেন বা ঘোড়ার মতন ঠুলি পড়ে থাকেন, পুরোটা দেখেন না। কারণ যে বুড়ুনকে অঙ্কে 13 পেয়েছো বলে, মানে রাহুল গান্ধী অঙ্কে 40, এত আলোচনা হচ্ছে, সেটা কিন্তু একটু ফিরে গিয়ে যদি দেখেন 2004 সালে, এবং অদ্ভুতভাবে ভারতবর্ষের রাজনীতি আলোচনায় চিরকাল সিপিএমের ঐতিহাসিক ভুল নিয়ে আলোচনা হয় যে জ্যোতি বসু কেন প্রধানমন্ত্রী হলেন না। কেউ কিন্তু এই প্রশ্ন করে না যে 34 বছরের রাহুল গান্ধী, কংগ্রেস জিতেছে 2004-এ, কেন তিনি প্রধানমন্ত্রী হলেন না। এই ঐতিহাসিক ভুল নিয়ে কংগ্রেস আলোচনা করেনি। সোনিয়া গান্ধী নিয়ে খুব আলোচনা হলো, হাউ হাউ করে গোবিন্দ কাঁদলেন, মনমোহন সিং হয়ে গেলেন, কিন্তু রাহুল গান্ধী কেন হলেন না? এই 34টা কিন্তু খুব কম বয়স নয়। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলতে হয়, ইতিহাসের যে যাত্রাটা, সেখানে কিন্তু কংগ্রেস চিরকালই একটা নরম মনোভাব নিয়ে এসেছে। স্বাভাবিক মধ্যপন্থী রাজনৈতিক দল, সিপিআইএম যখন ক্ষমতায়, অনেকটা সময় ইন্দিরা গান্ধীর সঙ্গে জ্যোতি বসুর ভালো সম্পর্ক, বা যে সম্পর্কটা বলা যায় না, অনেক সময় গোপন চলরাশি, যেমন বিজেপির সঙ্গে তৃণমূলের আজকের দিনে, ইতিহাস তো এভাবেই এগোয় আর কি। তো ইতিহাসের এই জায়গায় যেটা বলতে হবে, যে সমীক্ষাটা মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী করেছেন আর কি, দুটো রাজনৈতিক দল যাতে 40-এর কম আসন দেখছেন, সমীক্ষার কথা বলতে গেলে কিন্তু দক্ষিণ ভারতের যে 129টা আসন, কর্ণাটক, তেলেঙ্গানা, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, আমার মনে হয় আজকের দিনে সমীক্ষা করলে কংগ্রেস এখানেই 40টা আসনের বেশি পেয়ে যাবে। ফলে প্রশ্নটা 40 নিয়ে নয়, প্রশ্ন হচ্ছে পার্ট টাইম রাজনীতি ছেড়ে রাহুল গান্ধী কি সত্যি ফুল টাইম রাজনীতিতে আসছেন? রাহুল গান্ধী কি সত্যি পশ্চিমবঙ্গে যখন হাঁটছেন, তখন কার বিরুদ্ধে তিনি লড়াই করছেন তিনি জানেন? তিনি কি সত্যিকারের জানেন সারা দেশ জুড়ে কংগ্রেসের পক্ষে যারা আছেন, কংগ্রেসের ভোটটা দেখুন, 28.3, 99-এ 2004-এ 26, 2009-এ 28, এত খারাপ দিনেও সেটা কিন্তু 19.31, 19.49,
যে ভোটের শতাংশটা এতটাই বিপুল, গোটা ভারতবর্ষ ভাবলে সেই ভোট শতাংশ বাড়ানোর জন্য তারা কি করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে নরম একটা বক্তব্য তৃণমূলের দিকে রাখছেন, এটা কতটা কৌশলী পদক্ষেপ আর কতটা পশ্চিমবঙ্গে তাদের সমর্থকদের ব্যাপক হতাশ করছে, এইটার জন্য রাহুল গান্ধীর একটু ইতিহাসের এই ভোট বিশ্লেষণটা করা উচিত। আমার মনে হয় স্ট্র্যাটেজির কিছু ভুল হচ্ছে। কিন্তু এত নরম হতে গেলে পুরোটা ইতিহাসের পাতায় চলে যাবে না তো? প্রশ্ন তো সেইখানে, কৌস্তবদের যেটা আশঙ্কা। একদমই, কৌস্তবের যে আশঙ্কাটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নিজেদের দলের অবস্থান শক্ত না করলে, এবং সত্যি তো অনেকগুলো দ্বন্দ্ব আছে, কেরলের কথা বারবার উঠে আসবে পশ্চিমবঙ্গে যে তারা লড়াই করছেন, কিন্তু একটা জিনিস দেখুন, যেখানে অন্য রাজনৈতিক দলরা যদি তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান, তাহলে কিন্তু অন্য রাজনৈতিক দলকে তাদের নিজেদের মধ্যে সৎভাবে লড়াই করতে হবে। তারা বারবার বলবেন অন্য লোকটা বিজেপির চর। আপনি দেখবেন কেরালায় কিন্তু কোনো নির্বাচনে এখনো অবধি কেউ বলেননি, কেরালায় তো বিজেপি 15-16% পর্যন্ত ভোট পেয়েছিল। সিপিএম বা কংগ্রেসের প্রচারে কি কখনো আলোচিত হয়েছে যে সিপিএম বিজেপির সঙ্গে আছে বা কংগ্রেস বিজেপির সঙ্গে আছে? এই যে জায়গাটা, নিজেদের লড়াইয়ের জায়গাটা তারা দুর্বল করছেন, পায়ের তলার যে মাটি সেটাকে শক্ত করার চেষ্টা করছেন না, এটাই কংগ্রেসের দুর্বল। শুভময়দা বলছেন যে গোয়া ত্রিপুরা যেন না হয়ে যায়, মেঘালয় না হয়ে যায়। শুভময়দা বলছেন কথাটা, এখানে আমার শুভময়দার একটা ফ্যাকচুয়াল আমার কারেকশন মনে হচ্ছে যে কেরালায় কিন্তু এই অভিযোগ উঠেছিল যখন বিনা বিজয়নের বিরুদ্ধে, পিনারাই বিজয়নের মেয়ের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। তারপর 2022 সালের ডিসেম্বর মাসে বিজয়ন একা গিয়েছিলেন প্রধানমন্ত্রীকে মিট করতে। তারপর কিন্তু কেরালা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ উঠেছিল যে ওখানে সেটিং করতে গিয়েছেন যাতে নিজের গদি বাঁচানো যায়। আমি আসছি দ্বিতীয়ত, এখানে সুজন বাবু যে কথাটা বারবার করে আমাদেরকে শোনাচ্ছেন, জ্ঞানের বাণীটা কোট আন কোট, আমি শুধু দেখতে চাই আজকে ফেব্রুয়ারি মাস আর কদিন পরেই মার্চ মাসের 17 তারিখ সুজন বাবু, মোহাম্মদ সেলিম এবং প্রদেশ কংগ্রেসের অধীর চৌধুরীরা একসাথে বর্ধমানে সাইবাড়ি গিয়ে মালা পরিয়ে লাল সেলাম বলেন না সাইবাড়ির গণহত্যাকারীদের শাস্তি চাই বলেন, এটা আমরা দেখতে পাচ্ছি। বেণুগোপাল কিন্তু বলেই দিয়েছে যে পোস্ট পোল অ্যালায়েন্স হবে, কর্ণাটকা নির্বাচনের সময়তেই বলেছিল, যে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ও বলে দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে আজকে শুভময়দা এতগুলো কথা বললেন যে নরম ভাব একটা বিজেপির প্রতি, কিন্তু আবার বললেন বিজেপি তৃণমূলের নাকি সেটিং। তাহলে এই কথাটা এবার তো দুদিন পরে বলবে লোকে যে কংগ্রেসের সাথে বিজেপির সেটিং আছে, তাই জন্য তারা এত নরম ভাব যাচ্ছে। তাহলে যেটা বলতে চাইলেন সেটা হলো যে কংগ্রেসের এই নরম মনোভাব যেটা তার নিজের সমর্থকদের সঙ্গে দূরত্ব তৈরি করছে কিনা, প্রশ্নটা সেইখানে। এটা তো শীতকাল থেকে সবে আমরা গরমকালে যাচ্ছি, মুশকিল হচ্ছে যে নরম পাকের সন্দেশ ফ্রিজে রাখলেও বেশিক্ষণ চলে না। আর এই মুহূর্তে ভারতীয় রাজনীতিতে এত পেশি শক্তির দাপাদাপি যে পুরোটাই কড়া পাক মনে হয়, সেই কড়া পাকের পাশে কংগ্রেসের নরম পাক চলিবে না চলিবে না, আমার মনে হয় মূল প্রশ্ন এটাই। কিন্তু উইথ আ সিরিয়াস নোট আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো যে অরূপরা যে ভোটের আগেই কার্যত কংগ্রেসের পরাজয় দেখছে, 40-এ আটকে থাকবে কংগ্রেস এরম মনে করছে। এতে এক, বিজেপি সমর্থকেরা কতটা উচ্ছ্বসিত হচ্ছে, এবং দুই, আপনি লক্ষ্য করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুদিন পর একটা বক্তব্য বিজেপির আইটি সেল ফরওয়ার্ড করছে এবং ভাইরাল করছে, সেটা হচ্ছে কংগ্রেস নিয়ে তার মন্তব্য। একদম দেখুন সুমনদা, মানে যখন মে মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে যখন কাউন্টিংয়ের আমরা মিট করব, তখন কিন্তু মানে যদি এনডিএ সত্যি এইভাবে জেতে, তাহলে তার জেতার কারণ বা বিরোধীদের পরাজয়ের কারণ ব্যাখ্যা করব। তখন নীতিশ কুমারের চলে যাওয়াটা যেমন একটা কারণ বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টেটমেন্টটাও কিন্তু একটা অন্যতম কারণ। কেন আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নির্বাচনের আগেই মানে ঘোষণা করে দিলেন যে বিজেপি জয়ী হবে এবং ইন্ডিয়া জোট পরাজিত হবে, এবং সেটাকেই হাতিয়ার, উনি যখনই বললেন হাতিয়ার করে বিজেপির আইটি সেল রাতারাতি সারা ভারতবর্ষের সমস্ত ল্যাঙ্গুয়েজে তারা ব্যাপক প্রচার করেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেগুলো ঘুরছে, কানাড়া ভাষা থেকে শুরু করে অর্থাৎ কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা প্রচার করে তারা বলছেন যে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কংগ্রেস 40টা বেশি আসন পাবে না এবং তাহলে পরাজয় আসন্ন, কারণ কংগ্রেস 277টা আসনে লড়াই করবে, তারাই যদি 40টা আসন পায় তাহলে এই জোটের কোনো সম্ভাবনা নেই। ফলে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে পারসেপশনটা তৈরি করে দিলেন, এটা তৃণমূল মানে বিরোধী শিবিরে থাকা, অর্থাৎ মানে এনডিএ জোটের বিরোধী শিবিরে থাকা ইন্ডিয়ার যারা কর্মী সমর্থক আছেন, কংগ্রেসের কর্মী সমর্থক হতাশ হবে, আর অন্যদিকে বিজেপির উল্লসিত হবে। এবং উল্লসিত কোন লেভেলে হয়েছে যে প্রধানমন্ত্রী স্বয়ং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না উল্লেখ না করে তার বক্তব্যটাকে তিনি পার্লামেন্টের বক্তৃতার মধ্যে রেখেছেন।
কোন লেভেলে নিয়ে গেছেন ওনারা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ড্যামেজটা করলেন সেটা কার্যত বলা যায় যে বিজেপির হাতটা শক্ত হবে, এবং বিজেপি যেভাবে প্রচার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা, তার মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠা হচ্ছে যে কংগ্রেস যেন পরাজিত হয়ে গেছে। আমি দুটো জায়গা থেকে জিনিসটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বিরোধিতা করার সুযোগ ছিল, প্রয়োজন ছিল রাহুল গান্ধীর সফরটাকে, কারণ কংগ্রেস দলের যদি এখানে বার বৃদ্ধি হয় তাহলে তৃণমূল কংগ্রেস ক্ষয়িষ্ণু হবে, ফলে অবশ্যই সেটা বিরোধিতা করার ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন সেটা হলো দিল্লিতে নরেন্দ্র মোদীকে রেখে পশ্চিমবাংলা বিজেপিকে বিরোধিতা করছেন, উল্টো দিকে নরেন্দ্র মোদীরা যেটা করছে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসকে রেখে তৃণমূলের বিরোধিতা করছেন। ফলে যে জায়গাটা প্রশ্ন আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এমন 40টা আসন, আগে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ইলেকট্রাল পলিটিক্স বোঝে নেতৃত্ব কম আছে। আমি মনে করি ভারতবর্ষের সেরা নির্বাচনী বিশ্লেষণ যে কয়জন নেত্রী করেন বা নেতা করেন তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে হঠাৎ করে তিনি 40টা বলেন না, একেবারেই না। 40টা বলা কি তার রাজনৈতিক বাধ্যবাধকতা? পলিটিক্যাল বাধ্যবাধকতা যদি কংগ্রেসকে পশ্চিমবাংলা সীমাবদ্ধ করার জায়গা থেকে হয় তাহলে অবশ্যই একটা প্রশ্ন আসছে যে তাহলে নিশ্চয়ই যে এজেন্সিগুলো যেভাবে মানে ব্যানার্জি পরিবারের ঘরে ঢুকে গেছে, একের পর এক তার পরিজনকে টানা হাসরা করছে, তাহলে এমন তো নয় যে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর কাছে তার একটা বাধ্যবাধকতা আছে যাতে এজেন্সি তার মধ্যে প্রবেশ না করে। তাহলে সেটিং এর তত্ত্বটা বিরোধীরা যেটা বলছেন সেই সেটিং এর তত্ত্বটা কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে আবারও প্রতিষ্ঠা হয়। কেন নরেন্দ্র মোদী আজকে সংসদে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত দিচ্ছেন, তার বক্তব্যকে প্রতিষ্ঠা করতে চাইছেন, তাহলে কোন লেভেলে গেলে একে অপরের সহায়ক হিসাবে কাজ করছেন এই প্রশ্নটা কিন্তু আমি দেবনারায়ণদার কাছে যাই, কারণ সরাসরি তৃণমূলের দিকে এক ঝাঁক অভিযোগ তুলেছেন বিশ্বনাথ চক্রবর্তী। পাশাপাশি আমার প্রশ্ন থাকবে দেবনারায়ণদা, এক হচ্ছে কংগ্রেস 40-এ যদি আপনি বেঁধে দেন তাহলে ইন্ডিয়া জোট বা সমস্ত বিরোধীরা মিলে কত হবে? 120, 140? তাহলে তো এমনিতেই বিজেপি জিতে যাচ্ছে। এইটা যে কোনো শরিক দলের নেতা বা নেত্রীর পক্ষে কতটা বিপজ্জনক হতে পারে যে তিনি নিজেই ঘোষণা করে দিচ্ছেন যে কংগ্রেস 40-এ আটকে যাচ্ছে, অর্থাৎ সামগ্রিকভাবে বিরোধী জোটের ক্ষতি হচ্ছে। 1, 2 হচ্ছে যে বিজেপি বা নরেন্দ্র মোদী নয়, তাহলে প্রশ্নটা ওঠে তাহলে কি তৃণমূল কংগ্রেসও আসলে কংগ্রেস মুক্ত ভারত চায়? প্রশ্নটা ঠিক এইখানে। না না আগে শেক্সপিয়ার আগে রবীন্দ্রনাথ বলেনি, রবীন্দ্রনাথের অতিবাদ কবিতাটা মনে পড়ছে। জগৎ যেন ঝোঁকের মাথা সকল কিছু বাড়িয়ে বলে, ভুলিয়ে দিয়ে সত্য মিথ্যা, গুলিয়ে দিয়ে মিথ্যা মিথ্যে। মানে এখানে বাড়িয়ে কে বলবে? না না এই যে এখনই মমতা বন্দ্যোপাধ্যায়, না না এই যে এখনই আমাদের এই যে একটু আগে নাম বলে লাভ নেই, এই সব কিছু যেন মমতা বন্দ্যোপাধ্যায় 40টা তা বলেনি, জিনিসটাকে আপনি ভুল বুঝছেন, আপনার বক্তব্যটা ভুল, উনি তা বলেননি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য 7 মাস আগে থেকে বলছে যে আপনারা 2টো সিট দিচ্ছি, আপনারা করুন। আপনি বলুন মানে আজকে 2টো সিট বলেন যে আপনাদের 2টো সিট দিচ্ছি, বাকি 40টা আমরা লড়বো, কোনো কথা নেই, চুপ। শুনুন আমার বক্তব্য যে রাগটা তো কোথায়, আজকে এই জায়গাটাতে কোনো রেসপন্স নেই, কারণ তার অস্তিত্ব না জেনে, তার মানে পশ্চিমবঙ্গে তার কোনটা কোথায় কংগ্রেস আছে সেটা বিচার না করে আজকে শুধুমাত্র মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি আমার দলে আছে। মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন, 7 মাস ধরে বলছেন যে আমি তোমাকে 2টো সিট দিচ্ছি, পাবা কিনা তুমি বলো। তুমি মানে 22-এর আসন এবং 19-এর আসন দেখো তুমি কটা পেতে পারো। 19-এ কটা সেকেন্ড ছিলে আর 22-এ কোটা ছিলে, তুমি তো 22-এ একটা পাও। মানে আমি যে ভিভিড ডিটেইলস, আপনি ছিলেন মিটিং এ? না না আমি তা নয়, এই যে এত ডিটেইলসে বলছেন, মানে আমার বক্তব্য এই যে গুলিয়ে দেওয়া হচ্ছে, উনি ও কথা বলেননি। মমতা ব্যানার্জি বলেছেন তোমরা আজকে পশ্চিমবঙ্গকে, শুধু পশ্চিমবঙ্গ না সারা ভারতে, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ কোথায় নেই এবং বিহারও পর্যন্ত এবং পাঞ্জাব কোথা থেকে না সব জায়গায় গন্ডগোল, কেউ মানছে না। তার মানে বড় দাদার ব্যবস্থা করছে, কিন্তু বলেছেন 300 আসন তুমি লড়ো, বাকি আসনগুলো দাও। এই কারণে বারবার বলছে আমি সমঝোতা করতে রাজি, কংগ্রেসের দাদাগিরির জন্য ভোট দিতে গেছে, তার জন্য সম্পূর্ণ দায়ী এই অধীর চৌধুরী, সম্পূর্ণ দায়ী একাধিক চৌধুরী 100 বার। এই জিনিস রাহুল গান্ধী নয়, না রাহুল গান্ধী বড় জিনিস হচ্ছে অধীর চৌধুরী, রাহুল গান্ধীর থেকে বড় জিনিস অধীর চৌধুরী। না হি টেকস অল শ্যাডোজ ফর ট্রু সাবস্টেন্স। রাহুল গান্ধীরা মানছেন কেন? না মানছে যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, আমি আগের দিন বলেছি না, ওকে একেবারে
একেবারে লোকসভায় বিরোধী দল নেতা করেছে না বিজেপিতে চলে যায়। সুজন চক্রবর্তী আর কংগ্রেসের সেটিং বলে গেল, শূন্য হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি আসল সেটিং বিশ্বনাথ দাদের সাথে আমাদের আছে। আমি বলছি বাম কংগ্রেসকে আরো শূন্য করার জন্য এত সুন্দর তত্ত্ব বলে যাচ্ছে। নিজের বক্তব্য যত সেটিং হবে তত বাম কংগ্রেস শূন্য। নিজের বক্তব্য বিশ্লেষণ এত ভালো বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারতেন না, উনি যেভাবে বিশ্লেষণ করলেন। আমি বলছি দেবনারায়ণ দা বলছে কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় দয়া নিতে হবে। এই কংগ্রেসের দয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, একটা এমপির দল ছিল, 28টা এমপি লড়েছে, সিট নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা, কংগ্রেসের টাকা নিয়ে কংগ্রেসের টাকা নিয়ে কংগ্রেসের দয়া দাক্ষিণ্য নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে টাকা অ্যামাউন্ট বলতে পারে কি এই মুখ্যমন্ত্রী টাকা অ্যামাউন্ট সেই মুখ্যমন্ত্রী দয়া তথ্য দাও টাকার অ্যামাউন্ট টাকার অ্যামাউন্ট কত দিয়েছে কংগ্রেসের সমর্থন নিয়ে লড়েছে, এরপরে কংগ্রেসের দয়া দাক্ষিণ্য কংগ্রেসকে আমার কাছে এইমাত্র একটা তথ্য আছে, আমি এবিপি নিউজকেই কোট করছি। এবিপি নিউজ গত 3রা জানুয়ারি যখন এইসব ঘটনা কিছুই হয়নি, আজ থেকে 2 মাসেরও বেশি আগে, অধীর রঞ্জন স্ল্যামস টিএমসি সেজ তৃণমূল ইন ফাইনাল স্টেজ অফ ক্যান্সার। যদি একজন দায়িত্বপ্রাপ্ত নেতা যখন জোট প্রক্রিয়া চলছে তখন যদি এই ধরনের মন্তব্য এবং ক্রমাগত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসিত মন্তব্য, তৃণমূল বিরোধী মন্তব্য, তাহলে আপনি এক্সপেক্ট করেন কি করে যে সেই জোটটা স্মুথ প্রসেস চলবে? অধীর চৌধুরীর থেকে বড় দালাল বিজেপি কেউ নেই। প্রধানমন্ত্রীর আগের দিন বক্তব্যই তা প্রমাণিত। এ রাজ্যের বুকে 356 চাইছে অধীর চৌধুরী। অধীর চৌধুরী কার দালালি করছে? কেন চাইবে না? আমি বলছি তো যা করেছে বেশ করেছে। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অধীর বাবুর লড়াই নিয়ে কোনো প্রশ্ন নেই। কানাইয়া কুমার মানে সর্বভারতীয় নেতা কানাইয়া কুমার আমি শোনো, আমি এই যে অধীর চৌধুরীকে এত কিছু বলছে কুৎসা কুরুচিকর, অধীর চৌধুরী সম্পর্কে ভাইরাম বিশ্বাসের নির্বাচন হয়েছে জিতে যাওয়ার পরে কুরুচিকর মন্তব্য কে করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল। আজকে অধীর রঞ্জন চৌধুরী তাহলে অধীর রঞ্জন চৌধুরী তুমি বিজেপি দালাল, চৌধুরীর থেকে অধীর রঞ্জন চৌধুরী আজকে কিন্তু কুণাল ঘোষের বক্তব্যটা আমি শুনছিলাম, কুণাল ঘোষ কিন্তু প্রায় সাবস্টেন্সিয়েট করছে যে প্রধানমন্ত্রীর বক্তব্য যাই হোক না কেন, মানে মূল গ্রাউন্ড রিয়ালিটিটা এইটাই। তার মানে আলটিমেটলি তৃণমূল কংগ্রেস কিন্তু বিশ্বাস করছে, তার নেত্রী বিশ্বাস করছে, তার স্পোক্স পার্সন বিশ্বাস করে, দেবনারায়ণটা বিশ্বাস করুক না করুক যে 40টার মতন আসন তারা পেতে পারে। মানে এই এটা নির্বাচনের সমীক্ষা আমি শেষ করতে দেন। আমি বারবার বলছি আপনাকে যে একটা বড় নির্বাচনের আগে মূল প্রধান জোটছড়ি যারা বলে যে আমরা মানে বিজেপিকে হারাতে চাই, তাদের মুখ থেকে যখন এই বক্তব্যটা যায় যে মানে তার প্রধান কন্টেন্ডেন্ট কংগ্রেস দল 40টা আসন পাবে, তাতে তো বিজেপি নেবে। পাটিগণিতের হিসেব তাই বলছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কুণাল ঘোষ যেটা বলছেন 40, অর্থাৎ 40 হয় ইউনিভার্সাল ট্রুথ ধরতে হবে, নয়তো 40কে যেরকম কুণাল ঘোষ বলছেন সমীক্ষা লব্ধ। এবং কথা হচ্ছে যে এই সমীক্ষাটা করলো কে? এই সমীক্ষা, যে সমীক্ষার ফল হুবহু বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কাছে একই, ওই 40, লক্ষ্য করুন 39ও নয় 41ও নয়, তাহলে সেই সমীক্ষা করলো কে? সেই সমীক্ষার সামনে আনলো কারা? আলিবাবা 40 চোর। কিন্তু সেটা আমি এক্ষুনি তুমি যদি হাইলাইট করো, তোমার পাশে দুজন বিরোধীরা ওই চোরটাকে ধরে ফেলবে, যেটা আমাদের আলোচনা পরবর্তী অংশের বিষয়। কিন্তু আমি 40টা সংখ্যাতে রাখুন, চোরের দিকে যাবেন না, কারণ আলোচনা এখনো বাকি আছে। এইখানে আমি আমার পরের প্রতিবেদনটা রাখবো, যে প্রতিবেদন যে এই ঝগড়ার আবহে, অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এই দূরত্বের আবহে বামেরা চলে এসছে, কংগ্রেস এবং বামেরা এই আবহে কি কাছাকাছি আসছে? আমার পরের প্রতিবেদন তাই বলছে। তার কারণ ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার মধ্যে আসন সমঝোতা নিয়ে যে আলোচনা, সেইটা এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে দুপক্ষ। দেখুন তো, কয়েক মাস আগেও বিজেপি বিরোধী ইন্ডিয়ার মঞ্চে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর পাশে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু লোকসভা ভোট আসতে আসতে আমূল বদলাতে শুরু করেছে ছবিটা। এখন কংগ্রেসকে তীব্র আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে বিঁধছেন নরেন্দ্র মোদী।
কখনো বাংলায় ইন্ডিয়া জোট ভাঙার জন্য অধীর চৌধুরী, কখনো সিপিএমকে দায়ী করছে তৃণমূল। কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি। এই 6 মাসে আপনারা দেখুন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব কতবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, কতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন আর কতবার বিজেপি নেতাদের করেছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব সে বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। বিজেপির ট্রোজান হর্স কে? তৃণমূল শীর্ষ নেতৃত্ব যত কংগ্রেস ও সিপিএমকে আক্রমণ করছে ততই বাংলায় কাছাকাছি আসছে বাম কংগ্রেস। এই পরিস্থিতিতে সূত্রের খবর, বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটে যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিক শিলমোহর দিতে চাইছে সিপিএম। ফেব্রুয়ারির মধ্যেই জোট প্রক্রিয়া পুরোপুরি শেষ করে ফেলতে চাইছে তারা। আলিমুদ্দিন মনে করছে প্রতিবারই জোট চূড়ান্ত করে আসন সমঝোতা শেষ করতে করতে প্রায় ভোট চলে আসে, তাতে আর ভালো করে প্রচারের সময় পাওয়া যায় না। জোটের বিষয়টা মানুষের কাছে সেভাবে পৌঁছে দেওয়াই সম্ভব হয় না, তাই এবার লোকসভা ভোটের আগে আর সেই দেরি চাইছে না সিপিএম। 2019-এর লোকসভা নির্বাচনে মূলত কে কটা আসনের লড়াই করবে তা নিয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে না পারার কারণে তাদের মধ্যে জোট প্রক্রিয়া ভেস্তে যায়। তবে এবার অনেক আগে থেকেই কিন্তু সেই আলোচনা শুরু করে দিয়েছেন দুই দলের শীর্ষ নেতৃত্ব, এমনটাই সূত্রের খবর। বামেদের পক্ষ থেকে মালদা এবং মুর্শিদাবাদে একটা করে আসন চাওয়া হচ্ছে কংগ্রেসের কাছে, তবে দক্ষিণবঙ্গে কোনো রকম সমস্যা নেই, এমনটাই সূত্র মারফত দাবি করা হচ্ছে। বিজেপি তৃণমূলের বাইরে আমাদের সবাইকে একজোট হতে হবে, এই প্রক্রিয়া চলছে, এই আলাপ আলোচনা হচ্ছে। কংগ্রেসের নেতারাও বলছেন যে এই মাসের মধ্যেই আলোচনাটা খানিকটা গুটিয়ে আসা উচিত। আমরাও মনে করছি উই আর অল রেডি। মৌখিক একটা এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে রাহুল গান্ধীর সঙ্গে ওদের নেতাদের সিপিএম এর। আমাদের ওপর থেকে হচ্ছে দেখলো সব। এখানে সিপিএম কংগ্রেসের সমঝোতা হবে, কেরলে সিপিএম কংগ্রেস সমঝোতা হবে না। আগেই ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে কোনো প্রশ্নই ওঠে না, আমরাও জানি আমাদেরও কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু কংগ্রেস সিপিএম এর সঙ্গে যাওয়াটাই আমাদের কাছে খুব যন্ত্রণা। আমরা যারা কংগ্রেস করেছি তারা এই রক্তস্নাত বাংলা দেখেছি। গত বছর সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলকে হারিয়েছিল কংগ্রেস সিপিএম জোট। যদিও পরে ধূপগুড়ির উপনির্বাচনে আবার সিপিএম কংগ্রেস জোট তৃণমূলের কাছে পর্যদস্ত হয়েছিল। এবার লোকসভা ভোটে কি হবে সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @সুমন দে। প্রচুর মন্তব্য, আমি দ্রুত এই নিয়ে কয়েকটা মন্তব্য নেব। গগন বন্দ্যোপাধ্যায় তিনি লিখছেন, কংগ্রেসকে তৃণমূল যত আক্রমণ করবে ততই বিজেপির সুবিধা হবে। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, কংগ্রেসকে আক্রমণে মোদি মমতার মিলে সুর মেরা তুমহারা। অতীন্দ্র সাহা লিখছেন, কংগ্রেস তৃণমূল দূরত্ব যত বাড়বে সিপিএম কংগ্রেস জোট তত মজবুত হবে। তপব্রত রায় লিখছেন, ইন্ডিয়া জোটকে হারাতে শরিকরাই যথেষ্ট। কুণাল বিশ্বাস লিখছেন, এরকম জোট করার থেকে না করা ভালো ছিল।